হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমি পিন্টু, আমিও খুব ভালো আছি। সো গাইস, আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। তোমরা ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছো যে ভিডিওটা কি বিষয়ের। মানে ভিডিওটা হচ্ছে দুটি দেশের মধ্যে যুদ্ধ। মানে কি কি দেশ তোমরা বুঝেই এটা কি গেছো। সম্ভব হতে চলেছে না কি সেটা একটু কমেন্ট করে জানাও। সেটাই গাইস, মানে এটা কি মানে হতে চলেছে নাকি হতে পারে নাকি হবে সেটাই আমরা বুঝতে পারছি না। মানে এখন এই মানে এখন একটা এরকম সিচুয়েশন চলে এসেছে যে পাকিস্তানের সঙ্গে ইন্ডিয়ার খুবই শত্রুতা বেড়ে গেছে অতিরিক্ত পরিমাণে। কারণ কি, কাশ্মীরে যে 27 জনকে মেরে দিয়েছে, সাধারণ মানুষকে মেরে দিয়েছে 27 জনকে জঙ্গিরা, তো সেই বিষয় নিয়ে ভীষণ ক্ষোভে চলছে। এদিকে বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার সম্পর্ক সেরকম একটা ভালো নেই। তো কি বলতে চাইছে ভিডিওটাই বলতে চাইছে বাংলাদেশ ভার্সেস ভারতের যুদ্ধ লাগলে কে জিতবে। মানে কে জিতবে, মানে আমরা এই ভিডিওতে তাই দেখবো যে বাংলাদেশের সঙ্গে যুদ্ধ বাঁধলে কে জিতবে, কার সামরিক শক্তি বেশি আছে। আর এই মানে রিসেন্টলি কার সামরিক শক্তি বেশি আছে, ডক্টর ইউনূসের নাকি এই মানে ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার মোদির, সেটাই আমরা আজকে চেক করব। আর তোমরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। আর কে কে আমাদের চ্যানেলে নতুন আছো প্লিজ একটু আমাদের সাবস্ক্রাইব করে জানিয়ে দিও যে আমরা নতুন এসেছি। তো সবাইকে যারা নতুন আসো তাদেরকে স্বাগত, আর যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওটার মেন লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা চেক আউট করতে পারো। আর একটা জিনিস গাইজ, এই ভিডিওটা মানে এমন একটা জিনিস হতে চলেছে, মানে একটা কথা আছে না, শিয়ালে শিয়ালে মারামারি হয়ে মুরগি লাস্টে পালিয়ে যায়, এটা হচ্ছে ব্যাপারটা সেই। মানে মারামারি হবে দুই শিয়ালের মধ্যে, লাস্টে মুরগি পালিয়ে যাবে। বলতে কি, মারামারি হবে দুই দেশের মধ্যে, দুই আর্মির মধ্যে, মানে বিডি আর্মি এবং ইন্ডিয়ান আর্মি দুজনের মধ্যেই মারামারি হবে, দুটো দেশের মধ্যে মারামারি। কিন্তু যে প্রাইম মিনিস্টার এবং যে মানে বাংলাদেশের যে প্রধানমন্ত্রী, দুজনই মানে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী দুজনেই সুরক্ষিত থাকবে, তাদের কিচ্ছু হবে না। তার মধ্যে থেকে হবে কাদের, আমাদের মতন সাধারণ জনতার এবং সৈনিকদের। তো গাইস চলো আজকে আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। যে কোনো সময় ভারত বাংলাদেশের উপর ভারত বনাম বাংলাদেশ যুদ্ধ লাগলে কে জিতবে? ভারত বনাম বাংলাদেশের সামরিক শক্তিতে কে কতটা আগানো? প্রিয় দর্শক, ভারত কেন এই মুহূর্তে বাংলাদেশে আক্রমণ করতে ভয় পায়? যে কারণে ভারত এই মুহূর্তে বাংলাদেশের দিকে চোখ তুলে তাকালেও পৃথিবীর মানচিত্র থেকে ভারতের নাম মুছে যাবে। এই চট্টগ্রামটা সমস্ত দিক থেকে খুব ইম্পর্টেন্ট। চট্টগ্রাম যদি ভারতে চলে আসে, 15 मिनट गेट खोल दो, बांग्लादेशियों का काम तमाम कर देंगे। भारत से जो टकराएगा उसको इस प्रकार से फाड़ दिया जाएगा। ভারত সবসময় হুমকি দিচ্ছে বাংলাদেশ দখল করার। বিশেষ করে ভারতের ক্ষমতায় থাকা রাজনৈতিক দলের নেতারা প্রায় সবসময় বাংলাদেশ দখলের হুমকি দিচ্ছে। ভারতের শীর্ষে থাকা রাজনৈতিক নেতা থেকে শুরু করে ভারতীয় গণমাধ্যম পর্যন্ত সব জায়গাতে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য করার হুমকি দেওয়া হচ্ছে। কিন্তু আসলে কি ভারত বাংলাদেশকে দখল করতে সক্ষম? আর ভারতের রাজনৈতিক নেতারা কেন বারবার বাংলাদেশ দখলের কথা বলছে? ভারত কেন তাদের হুমকি পর্যন্ত সীমাবদ্ধ থাকবে? ভারত কেন বাংলাদেশকে আক্রমণ করতে পারবে না? আর ভারতের কমজোরি সাইডগুলো কি কি সেটা জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তার আগে যারা যারা বাংলাদেশ থেকে ভিডিওটি দেখছেন, ভিডিওটিতে #বাংলাদেশ লিখে কমেন্ট করুন। প্রিয় দর্শক, ভারত বাংলাদেশকে দখল করতে গেলে প্রথমে বাধা হয়ে দাঁড়াবে বাংলাদেশের বিজিবি। এটি বাংলাদেশ বর্ডার গার্ড নামে পরিচিত। বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে হলে এই বিজিবি গার্ডকে পরাজিত করতে হবে, যেটা খুব একটা সহজ কাজ নয়। কারণ বাংলাদেশের সেনাবাহিনীকে পরাজিত করতে হলে ভারতকে কমপক্ষে 25 থেকে 30 ডিভিশন নিয়ে আসতে হবে। প্রিয় দর্শক, আপনারা অনেকেই জানেন না ডিভিশন কি বা এক ডিভিশনে কতজন সৈন্য থাকে। 2 বা ততোধিক ব্রিগেড, বিভিন্ন বিশেষায়িত ব্যাটালিয়ন সহ গঠিত হয় এই ডিভিশন। এক ডিভিশনে 7,000 থেকে 22,000 জন সৈন্য হয়ে থাকে। কিন্তু ভারতের কাছে সৈন্য আছে মাত্র 40 ডিভিশন, যার মধ্যে 60% সৈন্য রয়েছে ভারত এবং চীন সীমান্তে। অপরদিকে পাকিস্তান সীমান্তে রয়েছে প্রায় 30% সৈন্য। বাকি 10 ডিভিশন রয়েছে অন্যান্য রাজ্যগুলোতে। এছাড়া ভারতের বিভিন্ন প্রান্তে তাদের সৈন্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
আর বাংলাদেশকে দখল করতে আসা মানে নিজের পায়ে নিজে কোড়াল মারা। ভারত বাংলাদেশের মধ্যে যুদ্ধ শুরু হলে বাংলাদেশ সেনাবাহিনী তার ক্ষমতা পুনরায় ব্যবহার করার সুযোগ পাবে, কারণ এই মুহূর্তে ভারত ব্যতীত বাংলাদেশের অন্য কোনো শত্রু দেশ নেই। শত্রু রাষ্ট্র তো দূরের কথা, বাংলাদেশের কোনো প্রতিপক্ষ রাষ্ট্রই নেই। বাংলাদেশের সীমানার কাছে কেবলমাত্র ভারত এবং মিয়ানমারের সীমানা রয়েছে। Myanmar's military leaders are Military seizure of power over suspect voter fraud The claims. country's leader, Aung San Suu to Kyi, quasi-democratic rule. along with a one-year state of emergency. তবে মিয়ানমার তার গৃহযুদ্ধে লিপ্ত থাকার কারণে দেশটি ভুল করেও এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে যুদ্ধে জড়াতে চাইবে না। তাছাড়া বাংলাদেশের আপৎকালীন নিরাপত্তা সংস্থার প্রায় ৬৮ লক্ষ প্যারামিলিটারি রয়েছে। বর্তমানে বাংলাদেশের আনসার বাহিনী পৃথিবীর বৃহত্তম প্যারামিলিটারি ফোর্স। বাংলাদেশের আধা সামরিক বাহিনীর সংখ্যা প্রায় ৬৮ লক্ষ। আনসার বাহিনীর সদস্যরা যুদ্ধের সময় বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যোগ দেবে। সেই সাথে বাংলাদেশের ১৭ কোটি জনগণও ভারতের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে, যেমনভাবে যোগ দিয়েছিল ভাষা যুদ্ধে এবং ১৯৭১ সালের যুদ্ধে। কারণ বর্তমান সোশ্যাল মিডিয়ার অনুসন্ধানে দেখা গেছে বাংলাদেশের প্রায় ৮০% মানুষ ভারত বিদ্বেষী। ভারত যদি আর এক বিন্দু পরিমাণ বাড়াবাড়ি করে, তারা যদি বাংলাদেশকে নিয়ে সিনেমিনি খেলতে চায়, আমরাও বলে দিতে চাই, আমরাও সেভেন সিস্টার নিয়ে খেলতে বাধ্য হব। কিন্তু ভারতের ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ উল্টো, কারণ চিরশত্রু পাকিস্তান এবং চীনের মোকাবিলায় সর্বদা সতর্ক থাকতে হয় ভারতকে। একদিকে চীন সীমান্ত আর অন্যদিকে পাকিস্তানের সীমান্তের আক্রমণ রোধ করতে বিপুল পরিমাণ সৈন্য সব সময় মোতায়েন করে রাখতেই হয়। ভারত যদি চীন পাকিস্তান সীমান্ত থেকে বাংলাদেশের সাথে যুদ্ধ করতে সীমান্ত থেকে সেনা সরিয়ে নিয়ে আসে, তাহলে এই সুযোগে পাকিস্তান কাশ্মীর দখলের সুযোগ নেবে আর চীন দখল করে ফেলবে অরুণাচল প্রদেশ। অন্যদিকে সেভেন সিস্টার্স রাজ্যের স্বাধীনতা কর্মীরাও নিজেদেরকে স্বাধীন করার জন্য সর্বশক্তি প্রয়োগ করবে। তাছাড়া আসাম, মেঘালয় এবং মিজোরাম দিয়ে ভারত বাংলাদেশে আক্রমণ করতে পারবে না, কারণ এই সমস্ত অঞ্চল পাহাড় জঙ্গল দিয়ে বিস্তৃত এবং সেভেন সিস্টার্সের রাজ্য। ভারত বাংলাদেশে আক্রমণ করতে চাইলে শুধুমাত্র পশ্চিমবঙ্গ দিয়েই করতে পারবেন, কারণ পশ্চিমবঙ্গ বাংলাদেশের মতো সমতল। তবে ভারতীয় যুদ্ধ ট্যাঙ্কগুলো বাংলাদেশের মাটিতে চলাচলের জন্য উপযুক্ত নয়, আর বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক দেশ। পুরো দেশ জুড়ে জালের মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নদী। এই নদীগুলো বাংলাদেশের প্রতিরক্ষা ঢাল হিসেবে কাজ করবে। তাছাড়া এমনিতেও নদীমাতৃক দেশ দখল করা অন্যান্য দেশের থেকে অনেক বেশি কঠিন। বাংলাদেশের নরম মাটিতে ভারতের ট্যাঙ্কগুলো চলাফেরা করতে পারবে না। যদিও ভারত তাদের এয়ারফোর্সকে কাজে লাগিয়ে বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করে দিতে পারে, কিন্তু স্থলসেনা ছাড়া একটি দেশেরও কোনো জায়গা দখল করা যাবে না। স্থলসেনা ছাড়া কোনোভাবেই একটা দেশের নিজেদের দখল বিস্তার করা যায় না। তাই বাংলাদেশের সার্বভৌমত্ব ছিনিয়ে নেওয়া ভারতের জন্য অতটা সহজ হবে না। ২০০১ সালের যুদ্ধে বাংলাদেশের সামরিক বাহিনী বিপুল সংখ্যক ভারতীয় সেনাকে হত্যার পর অনেক বিশেষজ্ঞরা ভেবেছিলেন ভারতের সেনাবাহিনী হয়তো আর্টিলারি দিয়ে বাংলাদেশের কিছু পোস্ট দখল করার চেষ্টা করবে, কিন্তু ভারত সরকার সে সময় তেমন কিছুই করেনি, আর হয়তো ভবিষ্যতেও সামরিকভাবে তেমন কিছু করতে পারবে না। তাছাড়া ভারত এমনিতেই একটু ঝুঁকিতে রয়েছে, আর এমন অবস্থায় যুদ্ধ করার মতো ভারতের তেমন সক্ষমতা নেই। তাছাড়া ভারতের মাথা ব্যথার অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। ২০২৪ সালে গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশের নৌবাহিনী পৃথিবীর অন্যতম শক্তিশালী নৌবাহিনী। সামরিক র্যাঙ্কিংয়ে বাংলাদেশ নৌবাহিনী পাকিস্তান, অস্ট্রেলিয়া এমনকি ইসরায়েলের থেকে অনেক ধাপ এগিয়ে রয়েছে। সামরিক শক্তির দিক থেকে বাংলাদেশ নৌবাহিনীর অবস্থান ১৬তম এবং সেখানে পাকিস্তান নৌবাহিনীর অবস্থান ২৯তম।
তবে বাংলাদেশের প্রতিপক্ষ ভারতীয় নৌবাহিনীর অবস্থান হচ্ছে সপ্তম। সামরিক শক্তিতে বাংলাদেশ নৌবাহিনী থেকে ভারতীয় নৌবাহিনী কয়েক ধাপ এগিয়ে থাকলেও সেটি বাংলাদেশের সাথে যুদ্ধ পরিচালনা করা এবং যুদ্ধের জয়ের মতো নয়। কারণ ভারতের সমুদ্র সীমার আয়তন বিশাল দেশটির সাথে পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মায়ানমার, ইন্দোনেশিয়া এবং বাংলাদেশ সহ একাধিক দেশের জলসীমানা রয়েছে। ভারত বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করতে আসলে দেশটির সমুদ্র সীমানা অসুরক্ষিত হয়ে পড়বে। কারণ ভারতের সবথেকে বড় দুই শত্রু চীন এবং পাকিস্তান এই অসুরক্ষিত সমুদ্র সীমার সুযোগ নিতে চাইবে। ভারতের পশ্চিম দিকে আরব সাগরে পাকিস্তানের সমুদ্র সীমা না থাকায় সেখানে পাকিস্তানের শক্তির উপস্থিতি রয়েছে। অপরদিকে ভারতের নাকের ডগায় শ্রীলঙ্কা ও মালদ্বীপের চীনের সামরিক ঘাঁটি রয়েছে। তাছাড়া বঙ্গোপসাগরের তীরবর্তী অঞ্চলে মায়ানমার সীমান্তে চীনের ঘাঁটি রয়েছে। এটি কোকো আইল্যান্ড নৌঘাঁটি নামে পরিচিত। এই নৌঘাঁটি চীন সরকার মিয়ানমারের সাথে থেকে ৯৯ বছরের জন্য লিজে নিয়েছে। মিয়ানমারের এই দ্বীপটি থেকে চীন ভারতের ওপর নজরদারি চালায় এবং মিয়ানমারের এই নৌঘাঁটিতে চায়নার ৭টি সাবমেরিন রয়েছে। এমনকি এই দ্বীপটি থেকে যুদ্ধ বিমান পরিচালনা করার জন্য বিশাল বড় রানওয়ে নির্মাণ করা হয়েছে, যার ফলে ভারতে ৩ দিক থেকে পাকিস্তান ও চীনের ঘাঁটি দ্বারা ঘেরা রয়েছে। আর এদিকে ভারত বলতে আসে যে আমরা বাংলাদেশকে ৩ দিক দিয়ে ঘিরে নিয়েছি। উল্টো ভারতকে ৩ দিক থেকে ঘিরে নিয়েছে চীন এবং পাকিস্তান। আর ভারত বাংলাদেশের সাথে যুদ্ধ করতে আসলে চীন আর পাকিস্তান বসে আঙ্গুর চুষবে না, তারাও ভারতের উপর হামলা করে দেবে। এই অবস্থায় যদি ভারত সরকার বাংলাদেশের উপর হামলা চালায় তাহলে বেশ বেকায়দার মধ্যে পড়তে হবে তাদের। তাছাড়া বাংলাদেশের কাছে ডেঞ্জারাস অস্ত্র হিসেবে 2টি সাবমেরিন রয়েছে, যেখানে ভারতের কাছে 9টি সাবমেরিন রয়েছে। তবে বাংলাদেশের সাথে যুদ্ধ হলে ভারত তার সবগুলো সাবমেরিন বাংলাদেশের বিপক্ষে ব্যবহার করতে পারবে না। কারণ চীন এবং পাকিস্তান সীমান্ত থেকে ভারতের সাবমেরিনগুলো সরিয়ে নিলে ভারতের সমুদ্র সীমা অসুরক্ষিত হয়ে পড়বে। বাংলাদেশ চীন থেকে সাবমেরিন ক্রয় করতে গেলে ভারতীয় নৌবাহিনী কঠোর আপত্তি জানায়। তবে বাংলাদেশ নৌবাহিনী ভারতের আপত্তিকে পাত্তা না দিয়ে চীন থেকে 2টি টাইপ 3 সাবমেরিন ক্রয় করে। তাছাড়া বাংলাদেশ নৌবাহিনী আরও নতুন 8টি সাবমেরিন ক্রয় করার জন্য পরিকল্পনা করছে, যে সাবমেরিনগুলি কক্সবাজারের সাবমেরিন ঘাঁটিতে রাখা হবে। বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর সক্রিয় সদস্য রয়েছে 25,100 জন। এই বাহিনীর অস্ত্রগুলোর মধ্যে রয়েছে ফ্রিগেট 7টি এবং করভেট 6টি, সাবমেরিন রয়েছে 2টি, টহল জাহাজ রয়েছে 30টি এবং মাইন বিধ্বংসী জাহাজ রয়েছে 5টি। অপরদিকে ভারতীয় নৌবাহিনীর কাছে 160টি যুদ্ধ জাহাজ রয়েছে। এয়ারক্রাফট রয়েছে মোট 300টি, তার সাথে নতুন করে 68টি নতুন যুদ্ধ জাহাজ যুক্ত হচ্ছে। অন্যদিকে পাকিস্তানের কাছেও পারমাণবিক সাবমেরিন রয়েছে। ভারতের কাছে যে অস্ত্র রয়েছে সেগুলো ঠেকানোর জন্য পাকিস্তানের কাছেও একই অস্ত্র রয়েছে। আর ভারতকে হারানোর জন্য চায়না তো বসে আছে, আর চায়নার অস্ত্র সম্পর্কে আপনাদের আর বলে দিতে হবে না। তো সব মিলিয়ে ভারত দুঃস্বপ্নেও বাংলাদেশ আক্রমণের কথা ভাবতে পারবে না। তবে কিছু মূর্খ রাজনৈতিক নেতা রয়েছে যারা ভোট পাওয়ার জন্য এগুলো বলে থাকে। ভিসা 100% স্টপ করুন, আর চিকিৎসা নেওয়ার জন্য করাচি আর লাহোরে যান, এখানে আসবেন না। আসলে তারা তাদের জনগণকে বোকা বানাচ্ছে। তো আমরা চাই সবসময় শান্তিপূর্ণভাবে বসবাস করতে। সাধারণ মানুষ কখনোই যুদ্ধ চায় না, কিন্তু রাজনৈতিক নেতারা ভোট পাওয়ার জন্য হিন্দু মুসলিমদের মধ্যে ঝগড়া বাঁধানোর চেষ্টা করে। প্রিয় দর্শক, আজকে শেষ করছি এখানেই। এরকম আরও নিত্য নতুন ভিডিও দেখতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। সো গাইস, ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা আমার মানে যে কথাগুলো বলেছে শুনে আমার খুবই ভালো লেগেছে। আর আরেকটা কথা বলতে চাই যে এইখানে বলেছেন যে যুদ্ধ শুধু রাজনৈতিক দলের জন্যই হচ্ছে, এটা একেবারে সঠিক কথা। কারণ কি, রাজনৈতিক দলের জন্য যদি যুদ্ধ না হয় তাহলে সাধারণ মানুষ কখনোই যুদ্ধ চাইবে না। আমাদের যে রাজ্যের নেতারা আছেন, মানে যে আমাদের পশ্চিমবাংলার হোক, বিহারের হোক, ওড়িশার হোক, যেখানেরই হোক না কেন, মানে ওনারা কি বলছেন, ওনারা মানে আমাদের এমন একটা মানে মাইন্ডের মধ্যে এমন একটা জিনিস ঢুকিয়ে দিচ্ছে যে বাংলাদেশ তোমাদের এই করছে, এই খারাপ কাজ করছে, এটা করছে, ওটা করছে, এসব বলে বলে মানে মাইন্ডটাকে পুরো ওয়াশ করে দিচ্ছে। আর ওনারা বলছেন যে যুদ্ধ করব, এই করব, ওই করব, কিন্তু গাইজ
ওনারা যুদ্ধ কথা বলেই যাচ্ছে, কিন্তু যুদ্ধ করবে কিনা সেটা আমরা আদতেও জানি না। একদম কনফার্ম না আমরা যে হবে কি অবশ্যই। হবে আর না। যুদ্ধ হলে পরে একটা কথা সঠিক বলেছেন যে যুদ্ধ হলে পরে সাধারণ মানুষ আমরা তোমরা সবাই এরকম আমরাই মারা যাবো, আর কিছু হবে না। মানে এইখানে একটা কথা বলি, রাজা রাজা যুদ্ধ হলে সেনা মারা যায়, পরিষ্কার কথা গাইস। অবশ্যই। কারণ রাজা থাকবে মহলে, অপর রাজা থাকবে মহলে, লাস্টে কি হবে, সেনা আর প্রজারা মারা যাবে। আমরা যেরকম তোমরা যেরকম সেরকমই। ডক্টর ইউনূস এবং মোদির মধ্যে যুদ্ধ হলে পরে ডক্টর ইউনূসও বেঁচে যাবে, মোদি সরকারও বেঁচে যাবে, কারণ ওনারা দুজন পুরো সেপারেট থাকবে। মাঝখানে বাংলাদেশের কিছু অংশ ধ্বংস হয়ে যাবে, ইন্ডিয়ার কিছু অংশ ধ্বংস হয়ে যাবে, এটাই হচ্ছে কাজ, তাছাড়া কিচ্ছু নেই। আর আমরা চাই এটা যেন না হোক। অবশ্যই আমরা চাই যে এটা যেন না হয়। দেশের মধ্যে মানে দুটি দেশের মধ্যে খুবই সুন্দর সম্পর্ক আগে ছিল, এখনও যেন সেটা আবার ফিরে আসে। আমরাও চাই যে বাংলাদেশের পাসপোর্ট ভিসা আবার নতুন করে চালু করা হোক, অবশ্যই। ওটা বন্ধ করে দেওয়া হয়েছে, আমরা চাই যে আবার চালু করা হোক। আমরাও যেতে চাই গাইজ, ওইখানে কত সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার মতন। আমরা তো মানে ভিডিও তো দেখে জাস্ট অবাক, মানে আমরা ওই সব জায়গায় যেতে চাই। তো সেই জন্য চাইছি যেন যুদ্ধ না হয়। হ্যাঁ, একটা কথা বলতে চাইছি যে পাকিস্তান যে জঙ্গি পাঠিয়েছে ভারতে, সেটা যেন একটু মোকাবিলা হয়, তার জন্য একটু জবাব দেওয়া হয়। মানে পাকিস্তানের মানে মানুষদের আমরা কিছু বলছি। তো গাইজ, তোমরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের একটু প্লিজ কমেন্টে জানিও, এরকম আরও ভিডিও লাগলেও সেটাও বলো আমাদের কমেন্টে। আর ভিডিওটা কেমন লাগলো সেটা একটু কমেন্টে জানিও। আর চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও। আজকের মতন এখানে রাখছি।